ভদ্রমহিলাকে দেখে হৃৎপিণ্ড অচল হবার জোগাড়। ইনি আমাদের বাড়িতে কেন? ইনি তো ট্রেনের সেই অভদ্র বাচাল ডেইলি প্যাসেঞ্জার। মাঝে মাঝে নিউ মার্কেটে কাজে যান, সোদপুর থেকে ওঠেন। আজ আমাকে দেখতে আসার কথা নৈহাটি থেকে। পাত্রের বাবা মা আর তার দুই বন্ধু আসার কথা। সকালবেলা বাবার সঙ্গে তেমনই কথা হয়েছে। হঠাৎ মাঝখান থেকে এই উদ্ভট ভদ্রমহিলা কি করে ঘরে ঢুকে পড়লেন সেই দলে? চিন্তার বিষয়। তবে কি ঘটকেনি? এই অসভ্য মহিলার একটু পরিচয় আপনাদের না দিলেই নয়। প্রথমে ধাক্কাধাক্কি, তারপর গালাগালি দিতে দিতে ট্রেনে উঠবেন। উঠে একটা চুরুর মার্কা হাসি দেবেন। নোংরা প্লাস্টিকের ব্যাগ থেকে ততোধিক নোংরা টিনে দৌড়ানো একটা কৌটো বের করবেন। সেটা খুলে অর্ধেক পান ছিঁড়ে মুখে দিয়ে ফের খিস্তি শুরু করবে। তারপর অচেনা লোকের সঙ্গে হাও হাও করে আবোল তাবোল বকতে থাকবেন। একেবারে ফালতু। উনি আমাকে অন্তত গোটা আস্তে খিস্তি শিখিয়েছেন। নিজে যে আলাপ করেছেন, তারপর শুনিয়েছেন পারিবারিক অশান্তির কথা। কত কষ্ট করে উপার্জন করে মাতাল বর আর অকর্মা বেকার ছেলেকে খেটে খাওয়াচ্ছে। ছেলেটা নাকি আবার হ্যান্ডিক্যাপ। ওনার পারিবারিক হিস্ট্রি শুনে কষ্ট হয়েছিল। এত সুন্দর ভদ্র মহিলা শুধুমাত্র বর আর পুত্রের কারণে পথে বের হয়েছেন। এই বয়সে শখ আহ্লাদ ত্যাগ করেছেন। নেশাখোর বরকে খাওয়াচ্ছেন, বেকার ছেলেকে হাত খরচ জুগিয়ে যাচ্ছেন। সবচেয়ে তাজ্জব হয়েছিলাম আমাদের ট্রেন যাত্রীদের পিকনিকে ওনাকে দেখে। বাচাল মহিলাকে নেমন্তন্ন করা হয়নি, ইচ্ছে করেই করেনি, কেউ রাজি হয়নি। অথচ উনি সশরীরে সেজে গুজে হাজির। হাজির বলে হাজির, একেবারে হাসি মুখে বিরাট ব্যাগ নিয়ে হাজির। কৃষ্ণনগর থেকে সরপুরিয়া সরভাজা এনেছেন, জয়নগরের মোয়া এনেছেন, অন্তত 5 বোতল 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস এনেছেন। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সবাইকে মক্ষম খিস্তি দিয়ে হেসে আমার কাছে এসে বলেছিলেন, তোকে এত ভালোবাসি, তুইও তো নেমন্তন্ন করতে পারতি। ভদ্রমহিলা অন্তত 3000 টাকার খাবার দাবার এনেছে। তা থেকে আমরা ওনাকে অনেকক্ষণ বকাবকি করলাম। শেষে টাকা দিতে চাইলে ভদ্রমহিলা তো নিলেনই না, উল্টে চোখের জল ফেলতে লাগলেন। বললেন, আমি গরিব বলে সবাই আমাকে ঘৃণা করিস। এরপরে আর কথা থাকে না। রয়ে গেলেন পিকনিকে। রয়ে গেলেন বলে ভুল হবে। একটু পরেই শুরু করলেন রীতিমতো তাণ্ডব। একা হাতে করলেন প্রচুর কাজ, যা আমরা 5 জন মিলেও করতে পারবো না, এবং দায়িত্ব নিয়ে মাংসটা রান্না করলেন নিজে। সত্যি বলতে অমন রান্না আমি খাইনি। সকলেই প্রশংসা করল। আর এরপরে আমাদের সঙ্গে মারাত্মক ভাব হয়ে গেল। পিকনিকে সবার মধ্যে মনি হয়ে গেলেন, কিন্তু সেই ভাব যে বাড়ি অবধি পৌঁছবে ভাবিনি। ভদ্রমহিলার ভালো নাম জানি না, ডাকনাম আলতা, আলতাদি। পায়ে আলতা ছাড়া কোনোদিন দেখিনি। এত বেশি আলতা লাগাতেন পায়ের চটি পর্যন্ত লাল হয়ে যেত। বড় বিশ্রী লাগতো দেখতে। এ কারণে সবাই আলতাদি ডাকি আমরা। এনাকে যে চিনি বাড়ির কাউকে বললাম না, বরং যাতে না জানতে পারে সেজন্য ভয়ে ভয়ে রইলাম। সবসময় টেনশন হতে লাগলো। এই না খিস্তি শুরু করে, বুক দুরু দুরু করতে লাগলো। আমাকে দেখার পর আবার নতুন কি কাণ্ড করেন ঠিক নেই। নতুন অতিথিদের সামনে কি বলতে কি বলে ফেলবেন কে জানে। বাপরে বাপ, মহিলা দেখছি ডেঞ্জারাস। কি কারণে যেন পাত্রের বাবা আসতে পারেননি। এ ঘর থেকে শুনলাম পাত্রের এক মাস্তুতো দাদা, 2 বন্ধু আর মা এসেছে। সর্বনাশ, সঙ্গে তো একজনই মেয়ে মানুষ, আলতাদি। ওনার ছেলে তো বিকলাঙ্গ, বেকার, বরমাতাল। আলতাদি কি করে ছেলের মা হবেন? ওনার বাড়িও নৈহাটি নয়। নৈহাটি থেকে যারা এসেছেন তারা শুনেছি বেশ অভিজাত ফ্যামিলি। ছেলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অফিসার, বাবা রেলে। মাথাটা আমার তালগোল পাকিয়ে গেল। নিশ্চিত ক্যাচাল আছে কিছু। হঠাৎ দেখি আলতাদি আমার ঘরের দিকে আসছে। আলতাদি হনহন করে ঘরে ঢুকে চারিদিকে ভালো করে খুঁটিয়ে দেখলেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। ঘরের রং পরীক্ষা করলেন। শেষে বিজ্ঞের মতন মাথা দোলালেন, যেন বিরাট মাপের জ্ঞানী আর মাতব্বর। আমার দিকে চেয়ে একবার ফিক করে হাসলেন। তারপর জ্ঞান দেবার ভঙ্গিতে বললেন, কিরে, শাড়ি পরেছিস কেন? চুড়িদার পরতে পারলি না? এজন্যই আলতাদিকে ভালো লাগে না, বলতে গেলে অসহ্য লাগে। আজ একটা বিশেষ দিন, যেখানে পাত্র নিজে আসবে, পাত্রের বাবা মা আসবে, সেখানে চুড়িদার পরলে হয়? এইটুকু আলতাদি বোঝেন না। আলতাদি এবার খাটে উঠে বসলেন পা দুলিয়ে।
দু হাতে ঠেস দিয়ে পেছন দিকে ঝুঁকে ছাদের দিকে তাকালেন। তারপর হঠাৎ করে বলতে লাগলেন, ওই কৌস্তব, এদিকে আয়, ঈশানী তোকে ডাকছে। ঈশানী আমার নাম। আলতাদির এমন উদ্ভট ব্যবহারে কি বলবো ভেবে পেলাম না। তরাং করে খাট থেকে উঠেই এক কোনায় গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। এমা, আমি কখন ডাকলাম? আচ্ছা, মিথ্যে বলতে পারেন আলতাদি? ট্রেনের মধ্যেও এমন উদ্ভট কাণ্ড করেছেন আলতাদি। মুখে যা আসে তাই বলেন। ওমা, তাকে দেখি ডাক শুনে পাত্রও হাজির। হঠাৎ কৌস্তব হাজির। লজ্জা সরম কিছু নেই লোকটি। আলতাদির মতোই দেখছি পাত্র। দূর থেকে দেখে ঠিক আন্দাজ করা যাচ্ছিল না ছেলেটি কেমন। কাছ থেকে এক ঝলক দেখে বুঝলাম হিরো হিরো একটা ভাব আছে। এক কথায় দারুণ, ওয়াও। এখন মনে হচ্ছে আলতাদি ঠিক করেছে, ঘরে ডেকেছে, নইলে এত ক্লিয়ার দেখতে পারতাম না। ছেলেটি কোনো বাক্য ব্যয় না করে শটান গিয়ে বসলো খাটে, আলতাদির পাশে। নির্লজ্জের মতো একবারে চমকে দিয়ে আমাকে উদ্দেশ্য করে যেন কতদিনের পরিচিত এমনভাবে বলল, বলো কেন ডাকছিলে? আলতাদির ওপর অত্যাধিক রাগ হচ্ছিল। কিছু বলতে না পেরে জ্বলে যাচ্ছিলাম একেবারে। অন্য কোথাও হলে ফাটাফাটি হয়ে যেত। তাই চুপ করে রইলাম। ভদ্রলোকের কথারও কোনো উত্তর দিলাম না। হঠাৎ পাত্র মশাই বলে উঠল, ও মা, পাত্রী তো বোবা দেখছি। কোথায় আনলে মা? পাত্র আলতাদিকে মা বলছে কেন? আশ্চর্য। একটু থেমে আবার বলল, দেখলে তো মা, মেয়ে বোবা, আলজিব নেই, বলেই হেসে ফেলল। আলতাদি এবার ছেলেকে বললেন, মেয়ে আমাদের মোটেই বোবা নয়। দুদিন পর দেখবি কথা কাকে বলে। যা এখন বাইরে যা, একটু পর ওকে নিয়ে যাচ্ছি। পাত্র এক কথায় বাইরে চলে গেল। সর্বনাশ, পাত্র নিশ্চিত আলতাদির ছেলে, কিন্তু হিসেব তো মিলছে না। আলতাদির ছেলে চাকরি করে, বর রেলে আছেন, আর উনি কিনা ঘটক, বড় বাজারে কাজে যান। অসম্ভব, কিছু নিশ্চিত ভুল হচ্ছে। ওনার ছেলে তো হ্যান্ডিক্যাপ। ছেলে দেখে তো তা মনে হলো না। আমার মুখ দেখে আলতাদির নিশ্চত কিছু আন্দাজ করেছে। ধীরে ধীরে আলতাদি কাছে এলেন, ডান হাতটা ধরে বললেন, ঠিকই শুনেছিস, ওই দামড়াটা আমারই ছেলে। আমাকে নিয়ে কত কিছু তো ভাবলি, কিছু মিলল? মানুষ যা আন্দাজ করে তা অনেক কিছুই ঠিক হয় না, মেলে না, বুঝলি? ছি ছি ছি, এই আলতাদিকে কত অপমান করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, ছোট লোক পর্যন্ত ভেবেছি। লজ্জায় একেবারে মাথা হেড হয়ে গেল। কেন জানি না চোখ দুটো পর্যন্ত ভিজে এলো। আলতাদি হঠাৎ আমার বুকে টেনে নিলেন, মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কিছুদিন আগে ছেলেকে নিয়ে একটা মেয়েদের অনাথ আশ্রমে গিয়েছিলাম জানিস? সেখানে ছোট ছোট বাচ্চাদের কষ্ট দেখে কৌস্তব কেঁদে ফেলেছিল। আর তখন ও বলেছিল, অসহায় পালিতা কন্যা পেলে বিয়ে করব। চোখ মুছে আলতাদি আবার বললেন, তারপর লেগে গেলাম খুঁজতে। আমার এক স্কুল বন্ধু তোর খবর দিল। দেখ, ভালো মেয়ে, ঠিক খুঁজে বের করেছি। বলতে বলতেই আলতাদি কেঁদে ফেললেন। অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে চোখ মুছে আবার বললেন, মায়ের আদর তো কোনোদিন পাসনি। যে তোকে বড় করলো সে তো বিয়েই করেনি। এবার থেকে আমাকেই মা বলে ডাকবি। কিরে, পারবি তো? কোনো কথা বলতে পারলাম না। বলা যায় না, বলার নেই। সমস্ত কিছু জেনে বুকে টেনে নিচ্ছেন, এর থেকে বড় আর কি আছে? ধীরে ধীরে আলতাদির বুকে মাথা রেখে মনে হলো অনন্তকাল ঘুমায়। এ বুক আমার স্বর্গ, আমার ঠিকানা।